সময়টা নিয়ে আমাদের কথা হচ্ছে, এই সময়টা নিয়ে আমরা অনেকে খুব বেশি জানি না, কারণ আমরা ঘুমোচ্ছিলাম এরকম নয়, তার কারণ একটাই, আমাদের জানতে দেওয়া হয়নি। ঠিক এই সময়টাতে আমরা এখনো বুঝে উঠতে পারিনি যে ঠিক কি কি হয়েছিল। আমি দাবি করে বলতে পারি এখানে যারা যারা তোমরা রয়েছো, আমরা রয়েছি, এই একটু আগে কাঞ্চন যেটা বললো যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, চ্যাট, বাকি আমরা যা যা সুবিধা আজকে পাই এই দেশে, আমরা যা যা পাচ্ছি, কোন কোন লোকগুলোর জন্য, কোন কোন ঘটনাগুলোর জন্য আমরা আজকে সেগুলো পাচ্ছি, সেগুলো আমাদের কাছে ঠিক করে বোধহয় পৌঁছে দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা জানতে পেরেছি কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে উঠে এসছে ঘটনা। শ্রীজিৎ অনেকগুলো খুব গুণী মানুষের যারা এই বিষয়গুলোকে ফিল করেছেন, তাদের অনেকে লেখা থেকে এক একটা করে ধাপ পেয়েছে। কোন একটা দেশ ভাগ হয় কোনো এক ধরনের দেশ যোগ হলে, বিদ্বেষ না হলে দেশটা ভাগ হয় না। যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু ইতিহাস জানতে পেরেছি, সেইটা বুঝতে পারা গেছে। এবার সেটা এমন এমন ঘটনা আমরা পরে যখন জানতে পেরেছি, ইংরেজ তো গেল এখান থেকে, যাওয়ার আগে বর্ডার লাইন কেটে দিয়ে ভাগ করে দিল হিন্দু মুসলমানের নাম করে। জানি না সেই চরম ইতিহাস কি ছিল, চরম হিসেব কি ছিল, যেই ভাগটা করতেই হলো, সে নিয়েও হাজারখানা গল্প আছে। বারবার মনে হয় যদি ইংরেজ না থাকতো তাহলে কি ভাগটা হতো না, বোধহয় কখনো কখনো ঘটে যেত কোন একটা সময়, কারণ ইংরেজ হয়েই চাকরিগুলো করেছিলেন আমাদের ভারতবর্ষের বেশ কিছু মানুষ তাদের সঙ্গে। যে যে কথাগুলো খুব সোজা করে চোখের সামনে দেখতে পাইনি, যে যে বিখ্যাত লোকগুলোর জীবন পড়ে, জীবনী পড়ে, তাদের সংগ্রাম পড়ে আমরা একটা দেশের সেই সময়কার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যা যা ঘটনা জানতে পেরেছিলাম, আমরা যাদের কথা জানতে পারিনি সেই অর্থে যারা হয়তো এখানে যারা বসে রয়েছে বা এখানে আমরা যারা বসে রয়েছি, আমাদেরই হয়তো বাড়ির কেউ কেউ, তাদের গল্প হয়তো রয়েছে আমাদের রাজকাহিনীতে। মন খারাপের জায়গাগুলো, একে অপরের সঙ্গে অভিমানের জায়গাগুলো, সেই জায়গাগুলো কোথাও না কোথাও হয়তো, সেই দূরত্বগুলো হয়তো কিছুটা হয়তো মিনিমাইজ করার একটা চেষ্টা হয়তো হবে, সেটা সর্বস্তরই করার চেষ্টা। কারণ আমাদের দুই বাংলা ছিল চিরকাল একই ভাষা, একই সংস্কৃতি, এবং তাদের মধ্যে আদান প্রদান, সেই জায়গাগুলো আসবে। আশা করব শ্রীজিৎদার সিনেমাতে এই সবগুলোই থাকবে। এই সব পরিচালনা করব সেটা আমি জানি না, এবং আমি যখন প্রথমে এটা নিয়ে ভাবছিলাম যে আজকে কি বলবো, তখন এই প্রেসিডেন্সি কলেজে পড়বার সুবাদে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়বার সুবাদে টুকটাক এদিক ওদিক পাবলিক স্পিকিং বা জনসমক্ষে বলার যে অভিজ্ঞতা সেটা আছে, কিন্তু একটা একাডেমিক সেমিনার, তার সঙ্গে একটা ফিল্ম, সেটা কি করে একসাথে ফিউশন করা যায়, সেটা একসাথে কি করে মেশানো যায়, তার অভিজ্ঞতা আমার কাছে নেই। কিন্তু চেষ্টা করবো সেটা যদি করা যায়, তার একটা চেষ্টা আমি নিজের দিক থেকে করতে চাই। আমার নিজের মনে হয় যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যে ফিল্ম, সেটা নিয়ে একটা অন্য বিতর্ক তো গত 103 দিন ধরে চলছে। কারণ আমাদের ভারতবর্ষের যে প্রাইম ফিল্ম ইনস্টিটিউট, সেটা 103 দিন ধরে সেটাকে ছাত্ররা ধর্মঘট করছে। আমি সেই বিষয়ে ঢুকতে চাই না, কিন্তু যেখানে আজকের এই ফিল্ম সংস্কৃতির অন্যান্য যে অংশগুলো, যে কৃষ্টি, সেগুলো যে প্রশ্নের মুখোমুখি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমার নিজের মনে হয়েছিল, আমি শুধু ট্রেলারটা দেখেছি, তার বেশি কিছু দেখিনি, সেটা দেখে মনে হয়েছিল যে রাজকাহিনী এটা একটা অন্য ধরনের ছবি, যা অনেকগুলো প্রশ্নকে সামনে আনে। অন্ততপক্ষে ট্রেলারটা অনেক প্রশ্ন সামনে আছে। ফিওনা আমাকে যখন পরিচয় করাচ্ছিল, তখন আমাকে বললো, অনেক ভারী ভারী কথা বললো, যে আমি মিথ, মেটাফর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কথা বলবো, মেমোরি ইত্যাদি নিয়ে অনেক কিছু নিয়ে কথা বলবো, কিন্তু সেসব কিছু নিয়ে কথা বলবার আমার নেই। আমার কিছু জিনিস শেয়ার করবার আছে, কিছু জিনিস
জানানোর আছে, যেগুলো আমি নিজে জেনেছি সেগুলো আমি জানাতে চাই। সেগুলো জানানোর মধ্যে দিয়ে আমার মনে হয় যে আজকে রাজকাহিনী, আজকে স্বাধীনতা, দেশভাগ যাই বলুন না কেন, ক্ষমতা হস্তান্তর যাই বলুন না কেন, তার 68 বছর পরে আজকে দেশভক্তি কোন জায়গায় দাঁড়িয়ে, আমাদের সমাজে, আমাদের অর্থনীতিতে, আমাদের মননে সে কোথায় দাঁড়িয়ে, এটা বোধহয় একটু বোঝা যাবে। আমি শুরু করতে চাই একটা সিনেমা দিয়ে, যেটা আজ থেকে বোধহয় প্রায় 50 বছর আগে রিলিজ হয়েছিল, বেরিয়েছিল, ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা। সিনেমাটায় ঋত্বিক ঘটক অনেক কিছু বলেছেন, কিন্তু আমার কাছে সিনেমাটার থেকে অনেক জরুরি ছিল ঋত্বিক ঘটক যেগুলো বলতে পারেননি সিনেমাটা। তিনি বলতে পারেননি বলে সিনেমাটা শেষে লিখে দিয়েছিলেন। স্ক্রিনে কতগুলো লেখা চলে এসেছিল যেগুলো উনি বলতে পারছেন না, উনি যেগুলো অডিও ভিজুয়ালের মধ্যে দিয়ে লোকের কাছে তুলে ধরতে পারছে না। সেই প্রথমবার আমার একটা কোনো সিনেমা দেখে এটা মনে হয়েছিল যে অডিও ভিজুয়াল যে মাধ্যমটা আমার সব থেকে শক্তিশালী মাধ্যম বলে মনে হয়, তার থেকেও শক্তিশালী হয়ে উঠেছিল ওই লেখাগুলো। কারণ ওই লেখাগুলো আসলে দেশভাগ হওয়ার যে যন্ত্রণা বহন করে ওদিক থেকে প্রায় 1.5 কোটি মানুষ এদিকে চলে এসেছিলেন, সেই যন্ত্রণাটা সাক্ষী হচ্ছে লেখাগুলো। ওই লেখাকে অডিও ভিজুয়ালে কনভার্ট করা আজ থেকে 50 বছর আগে সম্ভব ছিল না। কিন্তু আজকে যখন আমরা থার্ড জেনারেশন অফ পার্টিশন, মানে আমি থার্ড জেনারেশন, আমার দাদু ঠাকুমা ওদিক থেকে এসেছিলেন, ও নারী, যেটা বিপুল স্যার বলছিলেন যে নারীর উপর কি গেছে, এটা আমাদের সামনে আসে। যে ধর্ষণের ইতিহাস আমরা পড়ে আসছি, 46-এ দাঙ্গার ইতিহাসে ধর্ষণের একটা মুখ্য ভূমিকা ভায়োলেন্সের ক্ষেত্রে, এবং সেটা শুধুমাত্র 46-এর দাঙ্গাটা, এটা 2002-এর দাঙ্গার ক্ষেত্রেও সত্যি। তার ফলে এই যে একটা ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, শ্লীলতাহানি, এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছয়, তার ফলে এটা দেশভাগ ও নারী নাকি দেশ ও নারীর ভাগ, এটাও আমাদের বিচার করতে হবে যে নারীকে কোথাও ভাগ করেছি কিনা। যে সমাজকে নিয়ে আমরা ভাবি, যে দেশকে নিয়ে আমরা ভাবি, অবন ঠাকুর যার ছবি এঁকেছিলেন তিনিও কিন্তু একজন নারী ছিলেন। তার ভাগটা আমরা করেছিলাম 47-এ, তার ভাগটা আমরা 1905 সালে ব্রিটিশরা করেছিল, 47-এ আমরা করেছিলাম, যা মনে হয়। আমি যেহেতু নারীর প্রসঙ্গ আছে, তাই জন্য আমি কতগুলো স্মৃতি কথা একটু সকলের সামনে বলতে চাই। যদি মনে হয় যে বোরিং হচ্ছে ব্যাপারটা, তাহলে আমি চলে যেতে পারি, একটু হাত তুলে বলবেন, কারণ এখানে যারা বসে আছেন তার সামনে আমি অনেকটা সময় নিয়ে নিচ্ছি। আমি যে বইটা থেকে এখন বলছি, এই বইটা কোনোদিন পাবলিশ হয়নি, জাস্ট যিনি লিখেছেন তার আত্মীয় স্বজনরা তারা এটাকে ছাপিয়ে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন, তাদের যারা ডিস্টেন্ট রিলেটিভ তাদের কাছে এই বইটা গেছিল। সেখান থেকে আমি কতগুলো লাইন জাস্ট পড়ে শোনাচ্ছি। এদিকে সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, বাবাও আমাকে পাঠাবেন, আমি তো কেঁদে কেটে একাকার। ছোড়দা, দাদা, গোপালদা, কুট্টিদা পাকসার কাছে একটা বাড়ি ভাড়া করে থাকতেন, আর ফুলদিদি থাকতেন শেষদার বাড়িতে। আমি, মা, বাবা, দুলাল, ইন্দ্রাণীকে ফেলে কিছুতেই যেতে চাইলাম না। আমি সেই সময় বলেছিলাম আমি পরীক্ষা দেব, তারপর তোমাদের সবাইকে নিয়ে যাব। বাবা বললেন ঠিক আছে, তাই হবে। পরীক্ষা দেওয়ার পর বাবা মা কলকাতা যাওয়ার দিন ঠিক করে ফেললেন। কুট্টিদা আমাদের নিতে এসেছিলেন, মেজ জেঠিমা আমাদের সঙ্গে গেলেন। কাছারি ঘরে পাগল ভাইকে বাবা থাকতে দিলেন, আর শীতলকে আমাদের কালো গরুটা দিলেন। আর সব ঘরে জিনিসপত্র পড়ে রইল। যতদূর জানি পাঁচু ও পাগল ভাই, এই পাঁচু এবং পাগল ভাই এরা দুজন মুসলমান, দুজন প্রজা, এরা জমিদার পরিবারের, মানে যা কথা বলছেন জমিদার পরিবারের সন্ততি। তো তাদের প্রজা হচ্ছে এই পাঁচু এবং পাগল ভাই। যখন গরুটাকে নিয়ে গেল, আমি ওর চোখে জলের দাগ দেখেছিলাম। পশুরাও কেমন বুঝতে পারে যে আমরা চলে যাচ্ছি আর আসবো না। প্রথমটা একটা নৌকো খালের ঘাটে এসে দাঁড়ালো, আমরা সবাই নৌকোয় উঠলাম। তারপর সেই নৌকো কালীবাড়ির ঘাটে এসে থামলো। ওখানে ধন কাকা দাঁড়িয়েছিলেন, বললেন ছোড়দা আমিও খুব শিগগির চলে যাব। জয় গোস্বামী কতগুলো লাইন লিখেছিলেন দেশভাগ নিয়ে, যেটা আমার কাছে দেশভাগ নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে, কিন্তু যে কতগুলো লাইন আমার কাছে খুব জরুরি, খুব মানে শক্তিশালী লাইন বলে মনে হয়। কবিতাটার নাম হচ্ছে নন্দরমা। সেখানে উনি, ভালো লাগছিল শুনতে। দেবশীর সাথে ইনফ্যাক্ট ক্যান্টিনে আড্ডাও হচ্ছিল। ও যে কাজটা করে অসম্ভব ইন্টারেস্টিং একটা কাজ, কারণ ওরাল হিস্ট্রি নিয়ে অ্যাকচুয়ালি কাজ সেরকমভাবে সেই অর্থে এই উপমহাদেশে খুব কম হয়, এবং শ্রুতি ট্রেডিশনের ইতিহাস যেভাবে চলে আসে, সেই পরম্পরার বাহক হিসেবে খুব কম নাম আমরা পাই। ও যে সেই কাজটা করে যাচ্ছে, তাই জন্য থ্যাংক ইউ দেবশী। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ ডুইং।
সমৃদ্ধ হচ্ছিলাম, সবই ঠিক ছিল। লাস্টে এসে যে প্রশ্নটা এলো, প্রশ্নের দ্বিতীয় অংশটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। প্রথম অংশটা হলো সুবর্ণরেখা। এবার দেখুন, সত্যি কথা বলতে কি, আমি মানে সুবর্ণরেখা যিনি বানিয়েছেন, এবং সুবর্ণরেখা ছবিটি যা ভারতীয় সিনেমার নিরিখে শুধু নয়, চেতনা, সমাজ চেতনা, সব কিছু নিরিখে সিনেমাটা যে, সেটার সাথে আমার মনে হয় অন্য কোনো ছবি, রাজকাহিনী বলে না, কোনো ছবির কথা তোলাটা বোধহয় ধৃষ্টতা, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো সেটা যদি আমার নিজের ছবি হয়, আমার সত্যি মানে আমার মানে লুকোনোর জায়গা নেই। এখানটা একবার আমি দেখলাম, আমি এখানে ফিট করবো কিনা, তাই আমি ওখানে লুকিয়ে পড়ছি না। কিন্তু এবং বিশ্বাস করুন, আমি নিজেকে বা নিজের কাজকে কোনোদিন এত সিরিয়াসলি এটা নিয়ে ভাবিনি। আমার একটা গল্প বলার তাগিদ আছে, সেই তাগিদ থেকে আমি গল্প বলি, সিনেমা বানাই। আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যতটুকু ইতিহাস, সেই ইতিহাসের সহায় হয়ে সিনেমা মানে কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের অখাদ্য লাগে, আমার তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই একাডেমিক তুলনাটার মধ্যে আমি সিরিয়াসলি ঢুকতে চাই না। তবে একটা কথা আমি বলতে চাই, সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তরের স্তন্য, সো হতে পারে সুবর্ণরেখার স্তন্য পান করেই কোথাও গিয়ে রাজকাহিনীর জন্ম, হতে পারে সাদাত হাসান মান্টোর লেখার স্তন্য পান করে কোথাও গিয়ে রাজকাহিনীর জন্ম, এবং সেটা এতটাই অর্গানিক একটা জায়গায় যে সেটা নিয়ে আলাদা করে আমি অ্যাকচুয়ালি ভাবিনি। সেটা বোধহয় আমাদের চেতনায় থেকে গেছে। তার একটা কারণ হয়তো এটা হতে পারে, কারণ আমার দেখা প্রথম সিনেমা হলো যুক্তিতক্ক গল্প, পূর্ণ সিনেমা হলে, যখন আমার 1.5 মাস বয়স। অবভিয়াসলি আমি কিছু বুঝিনি, মানে আমি তখন কিছুই বুঝতাম না। কিন্তু প্রথম গেছিলাম, মা বাবা নিয়ে গেছিলেন, কেন নিয়ে গেছিলেন আমি জানি না। একটা 1.5 মাসের শিশুকে যুক্তিতক্ক গল্প নিয়ে যাওয়ার মানে কি যৌক্তিকতা বা তাই নিয়ে তক্ক হতে পারে, এটা খুব সুন্দর গল্প। সে আতর টাতর মেখে এগরোল খেতে বেরোবো, আনন্দ করবো, হ্যাঁ, প্রেমিক প্রেমিকারা ইত্যাদি ইত্যাদি, ঠাকুর দেখবো। এই ঠাকুরে আমার মনে হলো যে না, আমরা তো সেই একদিনটাতে এগরোল খাচ্ছি নারী শক্তি আরাধনা করার জন্যই তো, মানে সেই আনন্দটা তো গিয়ে ওখানেই শেষ হচ্ছে, মানে অঞ্জলিতেই শেষ হচ্ছে, ইয়াদেবী সর্বভূতেষুতেই তো শেষ হচ্ছে। সো রাজকাহিনীও জানেন নারী শক্তি উত্থানের গল্প। এই নারীরা হয়তো অপাঙ্কেয়, এই নারীরা হয়তো সমাদৃত নয়, এই নারীদের নিয়ে কথা বললে হয়তো আমাদের বসার ঘরের টপিক চেঞ্জ হয়ে যায়, কিন্তু এরাও নারী এবং অসম্ভব শক্তিশালী কিছু নারী, যাদের গল্প রাজকাহিনীতে আমরা বলেছি। কারণ তারা দুটো সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ায় রাজকাহিনীতে। সো তাই জন্যই তৃতীয়ায় রিলিজ, অক্ষয় হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু তাই জন্যই তৃতীয়ার দিন আমাদের মুক্তি পাচ্ছে রাজকাহিনী। এবং এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না। এরপর আমি একটু বলবো যে বাকিরা যদি কিছু বলে, কারণ আমি না বেশিক্ষণ বিরোধীয়তে মানে প্রচণ্ড হারিয়ে না গিয়ে থাকতে পারি না। কারণ আমার মনে আছে আমি ওইখানটা বসেছিলাম আমার প্রেমিকার সাথে, সেদিন কবি সুমন প্রথমবার জাপিস্বর গানটা গান এইখানটা দাঁড়িয়ে। সো এবং জাপিস্বর গানটা গাওয়ার আগে বলেন যে এই গানটির আজকে মুহূর্ত, শুধু একটাই কথা, প্লিজ আপনাদের বলছি, অডিটোরিয়ামের ভেতরে না সিগারেট খাবেন না, পারলে চুমু খান কিন্তু সিগারেট খাবেন না। থাকি বাংলাদেশে থাকতে হতো না যদি আজ এই বিভাজনটা না থাকতো। সবচেয়ে বড় ভুক্তভোগী বোধহয় এখানে আমি। আমার এত সব বন্ধু এবং এত সব সহকর্মীদের সাথে আমাকে যখন কাজ করতে হয়, দেখা করতে হয়, আমার একটা পাসপোর্ট, একটা আইডেন্টিটি দরকার হয়, এটা শুধু খুব দুঃখজনক। আসলে তো আমি এখানকারই ছিলাম, আমার রক্ত, আমার মন সব কিছু এখানকারই। তো যাই হোক, যেটা বলছিলাম, ও ভাষার বিষয়টা নিয়ে যেহেতু কথা বলছিল যে হ্যাঁ, মানে এখানে একটা সেট ভাষায়, যেটাকে বাংলা ভাষা বলা হয়, আমি জানি না আসলে সেই ভাষাটা কি, এরকমভাবে আসলে কথা বলে না কেউ বাংলাদেশে। একটা প্রচলিত বা এমনি একটা ভাষা আছে যেটা ইনফর্মাল ভাষা,
সেটা হয়তো আমরা ঢাকার কথা বলি বা অন্য কোনো জায়গায়, তবে আঞ্চলিক একটা জায়গার একটা ভাষা রয়েছে। তো আমি সেটাই ওকে প্রথমে বলছিলাম যে সৃজিত যেটাই করো একটু অঞ্চল ধরে কাজ করে সেই জায়গার অঞ্চলের ভাষাটা তুমি ব্যবহার করবার চেষ্টা করো। আসলে বাংলাদেশে এটা নিয়ে আমরা একটু আমাদের বিরক্তির উদ্রেক হয়, আমরা বিরক্ত হই ছবিগুলো সেন্টিমেন্টাল নয়, এটা ভুল আমি বলছি, এটা কোনো ভাষা নয়, এভাবে করে কথা বলে না বাংলা ভাষা। মানে আমাদের ওপারে পূর্ব বাংলায় কেউ কথা বলে না, বাংলাদেশ। আচ্ছা যেটা বলছিলাম যে ঠিক আছে ভাষার বিষয় সেগুলো তো আছে। রাজকাহিনীতে কাজ করবার আমি বলবো যে আমরা যে কাজ করতে পেরেছি বা এটার একটা ইতিহাসের অংশ হিসেবে অ্যাটেন্ড করতে পেরেছি, এটা আমার কাছে আসলে আমার মনে হয় সত্যি একটি বড় পাওয়া। কাজটি করবার ক্ষেত্রে একটা আমি যেহেতু অভিনেতা, তো আমি জানি একজন অভিনেতা যখন অভিনয় করেন তখন আমরা আসলে ফিল করতে পারি। আমার কাছে মনে হয়েছিল সত্যি আমি সেই জায়গায় পৌঁছে গেছি। এবং তখনকারই মানুষ, যদিও আমাদের এই 47-এর বিষয়টি কিন্তু অনেক দূরের ঘটনা, সত্যি দূরের ঘটনা, আমরা আবছা হয়ে গেছি, আমাদের কুয়াশার মতো মনে হয়, ধোঁয়াশা বলে মনে হয়। আমরা যারা তার পরবর্তী প্রজন্ম তাদের কাছে কিন্তু বেশ দূরের ঘটনা, যেজন্য হয়তো আমাদের কাছে ওখানে দাগ কাটেনি। কিন্তু আমার মনে হয়েছে এই ছবিটা দেখবার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের রূপটা কোথায়, আমরা সবাই কোথায়, ঠিক দলিলের মতো। তারপর আমি শুনেছি ওই সময়টা যারা রয়েছিলেন কাজটি করবার জন্য আমি বাংলাদেশে বা এখানেও ওই সময়কার মানুষগুলোর সাথে একটা কথা বলবার চেষ্টা করেছি। আমি শুনেছি যে আমি যতটুকু করেছি ছবি করবার সময় তখন সবাই বলছে যে এটা নাকি 100 ভাগের 2 ভাগও নয় বা 3 ভাগও নয়, এর চেয়েও বিভৎস ছিল, এর চেয়েও নাকি বিভৎস ছিল, আক্ষরিক অর্থে তখন ছিল। আমি এরকমও শুনেছি যে হ্যাঁ এক ভদ্রলোকের বাড়ি শোবার ঘর পড়েছে বাংলাদেশে, আর তার রান্নাঘরটা পাকের ঘরটা পড়েছে হয়তো ইন্ডিয়াতে, ভারতবর্ষে। তো এটা আসলে হতে পারে না, দেশ খণ্ডন। আমি যদি এখন ওই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে যদি বলা হয় বাংলাদেশটাকে ভাগ করা হোক, আছে সেই দাঙ্গার ডেসক্রিপশন আমি কিছুটা ধরার চেষ্টা করেছি। সেই চেষ্টাটা অবভিয়াসলি সেন্সর বোর্ড অ্যাজ ইউজুয়াল অনেক আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আমি তাও যুদ্ধ করে কিছুটা রাখতে পেরেছি, সবটা পারিনি। যে দাঙ্গার যে ডেসক্রিপশন আছে, সত্যি কথা বলতে মানুষ যে মানুষকে ওটা করতে পারে সেইটা আমার চিন্তায় সেটা কখনো আসেনি বা হয়তো পরবর্তীকালে আসবে না। এখানে একটা মজার কথা আমি একটু অ্যাড করতে চাই। জার্মানিতে যে বাচ্চা ছেলেমেয়েরা বা তরুণ প্রজন্ম, তো আমার এক বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়, সে একবার বেড়াতে গেছিল এবং সেটা বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছিল এবং সেখানে সে যখন তার বান্ধবীর সাথে জার্মান একটি ছেলের আলাপ করায়, সে জার্মান ছেলেটা না আটকে ওঠে, কারণ এই বান্ধবীর নামের সঙ্গে হিটলারের রেজিমের একটা যোগাযোগ ছিল। সেইটা শুনে বা সেই ঘটনাটা শুনে আমি বুঝতে পারি যে রাইখ, গোয়েবেলস, অসউইচ, হিটলার, সবিবার, কনসেন্ট্রেশন ক্যাম্প, ইহুদি, এই কথাগুলো জার্মানির তরুণ প্রজন্মের কাছে কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম বিভীষিকার অর্থবহন করে এবং সেই জিনিসটা তাদের চেতনায় এমনভাবে গেঁথে গেছে এবং গেঁথে দেওয়া হয়েছে থ্যাঙ্কস টু ইননিউমারেবল ফিল্মস অন দ্য হলোকস্ট, যেটা পশ্চিমের সবকটা দেশ ওয়ার্ল্ড ওয়ার II হলোকস্ট নিয়ে এত কাজ হয়েছে যা আমার মনে হয় না জার্মানি কোনো প্রজন্ম এটা কোনোদিন ভুলতে পারবে। কিন্তু আজকে আমাদের প্রজন্মের কাছে যদি আমি কানে গিয়ে ফিস করে বলি নোয়াখালী কিংবা অমৃতসর, এটা খুব একটা রেখাপাত করবে না এবং সেই জন্য হয়তো আমরাই দায়ী। অ্যাপার্ট ফ্রম ঋত্বিক ঘটক আর মান্টো এবং চুক্তাই, খুব কম মানুষই কিন্তু ওই জায়গায় ব্যাপারটাকে চেতনাটাকে নিয়ে যেতে পেরেছে যেখানে দ্য ট্রমা ইজ দেয়ার অ্যাবসলিউটলি ফ্রেশ। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোথাও একটা দিয়ে হয়তো রাজকাহিনী খুব অল্প হলো, খুব সামান্য হলো, খুব সীমিত। আগেন আমি বারবার বলছি we have no claims to making earth shattering, life changing classic or anything,
আমরা খুব সততার সঙ্গে যতটুকু আমাদের সীমিত ক্ষমতা সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি বানিয়েছি। হোপফুলি এই ছবিটা এই ক্ষতগুলোকে ভুলে যেতে দেবে। সো আমি এবার মাইকটা দিতে চাই কাঞ্চন, তুমি অনেক